মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। 3 বছরে 3 সরকারের প্রশংসায় রাষ্ট্রপতি ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ঘিরে আজও বিতর্ক। রাষ্ট্রপতি, ব্যক্তি রাষ্ট্রপতি, অফিস রাষ্ট্রপতির পার্থক্য আছে। সেই জায়গা থেকে যে অফিস রাষ্ট্রপতির কাছে সাংসদরা শপথ গ্রহণ করতে পেরেছে, সে অফিস রাষ্ট্রপতির কাছে প্রথম অধিবেশনে ওয়াকআউট না করে বক্তব্যটাও শোনা যেতে পারত। রাজপথ নয়, সংসদ হয়ে উঠুক দাবি আদায়ের মঞ্চ। এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রত্যেকজনের যেন জবাবদিহিতা থাকে। তারা সবাই মিলে সম্মিলিতভাবে দেশটাকে সচল করি। দেশে যাতে চাঁদাবাজ, সন্ত্রাসী এগুলো যেন না হয়, বিশেষ করে মাদকটা সমাজ থেকে নির্মূল করতে হবে। জাতীয় স্মৃতিসৌধে জিয়াউর রহমানের সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম, জানিয়ে দেব অন্যান্য শিরোনামগুলো। রাজধানীর এভার কেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার, আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। খোঁজ খবর নিতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী। বাস ট্রেনে ঈদ যাত্রা শুরু, ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। সবার সাথে ঈদ করতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ, আর ট্রেনও ঠিক টাইম মতোই আসছে। এরকমটা যদি সারা বছর পেতাম তাহলে তো ভালোই ছিল। শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই জানালেন মন্ত্রী। কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না, ভাড়া বাড়ছে না, আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা বেশি। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিমে জান্নাত অর্থে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। শেষ হচ্ছে না সংসদের রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিতর্ক। রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলগুলোর সংসদে ওয়াকআউট আইনি ব্যত্যয় না হলেও নেতিবাচক রাজনীতিকে উস্কে দিয়েছে, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন বিরোধী দলে থাকা কেউ কেউ এর আগে উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেও সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করা দ্বিচারিতা। শিহাব জাহিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন অত্যন্ত যুগান্তকারী ঘটনা। জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 3 বছরে 3টি ভিন্ন সরকারের রাষ্ট্রপতি এবং 3 সরকারের সময়ই তাদের প্রশংসা করে দিয়েছেন বক্তব্য, অথচ সরকারগুলো একই রাজনৈতিক ধারার নয়। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন ফ্যাসিবাদী সরকারের কথা বলছিলেন, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়ে সমর্থন করতে দেখা যায়। তবে রাষ্ট্রপতির ভাষণের সময় জামাত ও এনসিপি ওয়াকআউট করে বেরিয়ে যায়। মাঠের উত্তাপ যেন ছড়িয়ে পড়ে পার্লামেন্ট জুড়ে। জুলাই গণঅভ্যুত্থানে ঝরা রক্তের সাথে এই ভাষণকে চরম গাদ্দারি আখ্যা দেন তারা। স্পিকার মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে দেওয়া না হয়, তারা আমাদের কথা গ্রাহ্য করেন নাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান কেবল সংসদীয় রেওয়াজ নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক অনাস্থার বহিঃপ্রকাশ। তবে একটি বিষয়কে সামনে রেখে সংসদ বর্জনকে অগ্রহণযোগ্য বলছেন তারা। এটার একটা আইনি কাঠামো আছে, সাংবিধানিক কাঠামো আছে, প্রথাও আছে। সেই জায়গা থেকে আমি কনক্রিট ভাবে যেটা বলছি, রাষ্ট্রপতি, ব্যক্তি রাষ্ট্রপতি, অফিস রাষ্ট্রপতির পার্থক্য আছে। সেই জায়গা থেকে যে অফিস রাষ্ট্রপতির কাছে সাংসদরা শপথ গ্রহণ করতে পেরেছে, সে অফিস রাষ্ট্রপতির কাছে প্রথম অধিবেশনে ওয়াকআউট না করে বক্তব্যটাও শোনা যেতে পারত। সাংবিধানিক আইন বিশ্লেষক কাজী জাহেদ ইকবাল মনে করেন, অভ্যুত্থানের পর জনগণের সেন্টিমেন্টকে ধারণ করতে না পারা সাংবিধানিক কাঠামোর ভেতরেও এক ধরনের নৈতিক সংকট। জুলাই সনদ নিয়ে তো আপনার যে বিতর্ক বা জটিলতাটা তৈরি হচ্ছে বা যে কথা বলা হচ্ছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পার্লামেন্ট এক্সিস্টেন্ট থাকলে এবং আপনার যদি সংবিধান চালু থাকে, সেই ক্ষেত্রে আপনি সাংবিধানিক নির্দেশনার বাইরে আসলে কিছু করতে পারবেন না। কনস্টিটিউশনের যদি প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয় সেটা এনে, অথবা কোন পার্লামেন্টের মধ্যে আলাপ আলোচনা করে এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেইটার সমানুপাতিক একটা সিদ্ধান্ত পার্লামেন্টকে নেওয়া উচিত হবে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এ ধরনের সংঘাতময় শুরু গণতান্ত্রিক উত্তরণকে আরও দীর্ঘায়িত করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সংসদীয় গণতন্ত্রে বিতর্কই প্রাণ, কিন্তু সেই বিতর্কের মঞ্চ সংসদ হবে নাকি রাজপথ, তা নির্ভর করে রাজনৈতিক সদিচ্ছার উপর।
জুলাইয়ের গণদাবি আর বর্তমান সাংবিধানিক বাস্তবতার এই যে টানাপোড়েন, তা সমাধান কেবল আইনি নথিতে নয়, লুকিয়ে আছে একটি বৃহত্তর জাতীয় সমঝোতায়। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। সব রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে গঠিত হয়েছে নতুন সংসদ। তাই তো নতুন সরকার আর নবগঠিত সংসদে আস্থা রাখতে চান সাধারণ মানুষ, তবে প্রত্যাশাও কম নয়। রাজনৈতিক বিতর্কের মধ্যেও সাধারণ মানুষের প্রত্যাশা এ সংসদ হবে কার্যকর এবং জবাবদিহিমূলক। নতুন সংসদকে ঘিরে সাধারণ মানুষের সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন মাহমুদ হাসান। নতুন বাস্তবতায় শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ। সাধারণ মানুষের প্রত্যাশা নতুন সংসদ হবে প্রাণবন্ত ও কার্যকর, যেখানে গুরুত্ব পাবে জনগণের বাস্তব সমস্যাগুলো। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবেন জনপ্রতিনিধিরা। দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই যেটা সুস্থ এবং সবাই একই অধিকার থাকে এবং প্রত্যেকটা এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রত্যেকজনের যেন জবাবদিহিতা থাকে। নতুন নবগত এমপি মন্ত্রীরা যারা আছেন, প্রতিমন্ত্রী যারা আছেন, তারা সবাই মিলে সম্মিলিতভাবে দেশটাকে সচল করি। মন্ত্রী সংসদে গরিব মেহনত দুঃখিত মানুষের পক্ষে কথা বলুক, এটা থাকবে। আর দেশে যাতে চাঁদাবাজ সন্ত্রাসী এগুলো যেন না হয়, বিশেষ করে মাদকটা সমাজ থেকে নির্মূল করতে হবে। যে তরুণ জেনজিরা রাজপথে নেমে পতন ঘটিয়েছিল শেখ হাসিনার 17 বছরের ফ্যাসিবাদী শাসনের, তারা চান বৈষম্যহীন হোক শিক্ষা খাত, শিক্ষায় বাড়ুক বরাদ্দ। এই সরকারি দল এবং বিরোধী দল যাতে সকল বিরোধ বা ভেদাভেদ ভুলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থে কাজ করতে পারে, এটা থাকবে সবথেকে বড় প্রত্যাশা। বর্তমান সরকারের কাছে আমার এই প্রত্যাশা থাকবে যে তারা এই শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখবে এবং শিক্ষার অধিকার সকলে নিশ্চিত করবে এবং সকলকে সুশিক্ষায় শিক্ষিত করতে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা তৈরি করবে। অনেকে মনে করেন সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হলে সরকার ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ জরুরি। বাংলাদেশের কোনো দুর্নীতি না থাকে, চাঁদাবাজ না থাকে, সন্ত্রাস না থাকে, গাঁজাখুর না থাকে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যা করা লাগে সেটা আমাদের বাংলাদেশের সরকার যে আছে উনি করবে। সরকারের কাছে আশা করব দ্রব্যমূল্য এবং প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোর দাম যেন অবশ্যই আয়ত্তে থাকে। চাওয়ার তৈলে এটা যে জিনিসপত্র মানে দ্রব্যমূল্য জিনিসের দাম কম থাকুক। সবার প্রত্যাশা গঠনমূলক বিতর্ক এবং জবাবদিহিতার মাধ্যমে শক্তিশালী হতে পারে গণতান্ত্রিক এই অগ্রযাত্রা। নতুন এই সংসদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। দলীয় স্বার্থের ঊর্ধ্বে এবারের সংসদ হবে জনগণের কণ্ঠস্বর, যেখানে দলমতের ঊর্ধ্বে প্রাধান্য পাবে দেশের স্বার্থ আর মানুষের কল্যাণ। এখন দেখার বিষয় এই সংসদ ঠিক কতটা পূরণ করতে পারে মানুষের সেই প্রত্যাশাগুলো। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। গণতন্ত্রের উপর যেন কোনো আঘাত না আসে এ বিষয়ে সব দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এমনটি বলেছেন জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার কায়সার কামালও। দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে নতুন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার ও ডেপুটি স্পিকার বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই সংসদ মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করে মানুষের সব আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। আশা করি আগামী দিনগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ এই দেশের জনগণের সকল আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সক্ষম হবে। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। রাষ্ট্রপতি সম্পর্কে তাদের যে মনোভাব সেটি তাদের একান্ত নিজস্ব, আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। তবে আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হয়েছে, যা কার্যকর সংসদ গঠনের অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন নতুন স্পিকার। অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের
নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। গণতন্ত্রের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংসদকে প্রাণবন্ত করার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের পাশাপাশি রাজাকারের তালিকা নিয়ে কাজ শুরু করবে বর্তমান সরকার। দায়িত্ব পেয়েই এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন মন্ত্রী। এর আগে বেলা ৩টার দিকে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত মন্ত্রী আহমেদ আজম খান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে ফ্যাসিবাদের 18 বছরে, সেই বিষয়গুলোকে আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব। এবং আপনি যেটা বললেন যে রাজাকারের তালিকাতে অনেক সত্যিকারের মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, এই বিষয়টাও আমরা অ্যাড্রেস করব। রাজধানী এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলো বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের। শুক্রবার সন্ধ্যায় তার অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। এদিকে মির্জা আব্বাসকে আজ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে দ্রুত তার মস্তিষ্কে অপারেশনের সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। এদিকে বিকেলে বিএনপির বর্ষিয়ানী নেতার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপির স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। সেখানে অসুস্থ মির্জা আব্বাসের পরিবার ও চিকিৎসকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গেল বুধবার মির্জা আব্বাস ইফতারের সময় অজ্ঞান হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পিলখানা ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পুরানা পল্টনে এক ইফতার মাহফিলের জামায়াত আমির কথা বলেন পিলখানা হত্যাকাণ্ড থেকে খুনের রাজনীতি শুরু হয়েছে, যার রেশ পৌঁছেছে শরীফ ওসমান হাদি পর্যন্ত। এ সময় অন্যান্য বক্তারা বলেন এই সংসদকে প্রাণবন্ত করার জন্য সরকারকে জুলাই সনদকে সংবিধানের অংশ করে নিতে হবে। বাংলাদেশে এই ঘটনা দিয়ে শুরু হয়েছিল খুনের রাজনীতি সেই সময়ে, এরপরে এটা এসে শেষ হয়েছে 24 এবং তার রেশ ওসমান হাদি পর্যন্ত অব্যাহত ছিল। এবারে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। দর্শক, 14তম দিনে গড়ালো ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক জোটের আগ্রাসন। ইরানে 6000 লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তেহরানে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। এতে এখন পর্যন্ত নিহত প্রায় 1500, আহত 18,000-এর বেশি, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। বসে নেই তেহরানও। হরমুজ প্রণালী বন্ধসহ চালিয়ে যাচ্ছে জোরালো পাল্টা প্রতিরোধ। এর মধ্যে জাতিসংঘ জানিয়েছে চলমান এই সংঘাতে ইরান, আফগানিস্তান, লেবানন ও পাকিস্তান জুড়ে বাস্তুচ্যুত হয়েছে 41 লাখের বেশি মানুষ। টানা 2 সপ্তাহ ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মার্কিন সামরিক বাহিনীর দাবি, অপারেশন এপিক ফিউরির আওতায় এখন পর্যন্ত ইরানের 6000 স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে তারা। পিছিয়ে নেই ইসরায়েলও। নতুন করে ইরানের রাজধানী তেহরানে ও লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে জোরদার হয়েছে তাদের হামলা। যৌথ এই সামরিক অভিযানের কড়া সাফাই গিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকেও হত্যার হুমকি দেন তিনি।
তবে এত সব হামলার পরও দমে যায়নি তেহরান, বরং সমান তালে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তারা। হরমুজ প্রণালী অবরোধ করে রাখার যে ঘোষণা নতুন সর্বোচ্চ নেতা দিয়েছেন, তাতে পূর্ণ সমর্থন জানাচ্ছেন সাধারণ ইরানিরা। আপাতত হরমুজ প্রণালী বন্ধ থাকাই ভালো, যাতে বিশ্ব বুঝতে পারে আমরা কতটা শক্তিশালী। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মুখোমুখি অবস্থানে পরাশক্তিগুলো। ওয়াশিংটন তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের পক্ষে জোরালো যুক্তি দিলেও রাশিয়া ও চীন এর কড়া বিরোধিতা করেছে। তাদের মতে এটি কেবলই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর একটি মার্কিন চাল। এমন পরিস্থিতিতে জাতিসংঘ বলছে, চলমান এই সংঘাতে ইরান, আফগানিস্তান, লেবানন ও পাকিস্তান জুড়ে 41 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কেবল ইরানেই ঘরছাড়া হয়েছে প্রায় 32 লাখ মানুষ। নিবির আমিন, নিউজ 24। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে জাপানকে প্রকল্প পুনরায় পর্যালোচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে টার্মিনাল পরিচালনা ও সার্ভিস চার্জ সংক্রান্ত জটিলতা নিরসনে উভয় পক্ষ ইতিবাচক অবস্থানে পৌঁছেছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালুর অপেক্ষায় দেশ। তবে বিদেশি সংস্থার সঙ্গে পরিচালনা চুক্তির ক্ষেত্রে সার্ভিস চার্জ সহ বেশ কিছু কারিগরি বিষয়ে এখনও কাটেনি জটিলতা। এই জট খুলতেই শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন সরকারের নীতি নির্ধারকরা। দীর্ঘ আলোচনায় উঠে আসে দেশের স্বার্থ রক্ষা ও উইন উইন পরিস্থিতির বিষয়টি। সবার আগে বাংলাদেশ, তো এই স্পিরিট, এই স্লোগানের স্পিরিটের মাধ্যমেই আমরা নেগোসিয়েট করব এবং নেগোসিয়েশন চলছে এবং আশা করি মানে শীঘ্রই ইন দি কামিং মান্থ অর টু উই ক্যান সেটল। আগামী 1 মাসের মধ্যেই এই জটিলতা কাটিয়ে কাজ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। এদিকে সিভিল এভিয়েশন চুক্তির চার্জ নির্ধারণ নিয়ে দুই পক্ষের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। আমরা চাচ্ছি, দুই পক্ষই চাচ্ছি যাতে সুন্দরভাবে আমরা এটা চালু করতে পারি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেইভাবেই এটা চালু করার ব্যবস্থা করব। তাদেরকে আমরা তাদের প্রপোজাল দিয়েছি, যে প্রপোজাল নিয়ে আমরা কথা বলেছি রিথিঙ্ক করার জন্য, যেটা ভায়াবল হবে বাংলাদেশের জন্য, সেটা করার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেমা ওয়াবেদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। শুরু হয়ে গেছে ঈদ যাত্রা। রাজধানীর ট্রেন ও বাসে ঘরমুখো মানুষের বাড়তি চাপ, তবে ভোগান্তির চিত্র নেই। শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদ যাত্রা নিয়ে যাত্রীরা সন্তুষ্ট, সেবার মান আরও বাড়ানো হবে। এদিকে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরে পবিত্র ঈদ উল ফিতর উৎসব। রাজধানী থেকে যার শুরুটা ঈদ যাত্রার মধ্য দিয়ে, উদ্দেশ্য একটাই, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে শুক্রবার ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস, যার মধ্য দিয়ে শুরু হয় এবারের ঈদ যাত্রা। বাকি ট্রেনগুলো ছেড়েছে সময় মতোই, নেই ভোগান্তি। ঈদের ছুটিতে এখন যাচ্ছি সিলেটে, সবার সাথে ঈদ করতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ, আর ট্রেনও ঠিক টাইম মতোই আসছে। এরকমটা যদি সারা বছর পেতাম তাহলে তো ভালোই ছিল। ফ্যামিলিকে মানে বাড়িতে পাঠানোর জন্য ট্রেনে অলরেডি আমরা অগ্রিমে যাচ্ছি। সকালে কমলাপুর রেল স্টেশনে আসেন রেলমন্ত্রী, বলেন মানবিক কারণে ছাদে যাত্রী পরিবহন শূন্যের কোটায় আনা সম্ভব নয়। তেলের দাম বাড়বে না বলেও জানান তিনি। তেলের কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। বিশেষ করে পাবলিক পরিবহন যারা যেগুলি আছে, 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে যতটুকু প্রয়োজন।
সড়কে ঈদযাত্রা নিয়েও কথা বলেন মন্ত্রী, বলেন টিকিটের দাম বাড়ার সুযোগ নেই, ভাড়া বাড়ছে না আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তবে সড়কে যাত্রায় টিকিটের বাড়তি দাম নেয়ার অভিযোগ বরাবরের মতো রয়েছে এবারও। এই অভিযোগ নিয়ে শুরু এবারের যাত্রা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীর ভিড়। টিকিট এখনো পাইনি, 1 ঘন্টা ধরে ঘুরতেছি। এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে গাড়ির, আর যাত্রী ওইরকম ভাবে আর কি টিকিটও পাচ্ছে না, কারণ গাড়ি ওই পরিমাণ নাই। শুক্রবার সকালে গাবতলীতে অভিযানে যায় ডিএমপির একটি দল, খতিয়ে দেখে ঈদযাত্রার সার্বিক চিত্র। আমাদের সামনে যদি কোথাও কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে, সেটা যদি আমাদের সরাসরি নজরে আসে অথবা আমাদেরকে যদি কেউ জানায়, তাহলে কিন্তু আমরা জিরো টলারেন্স বাংলাদেশ পুলিশের যেটা আছে সেই অনুযায়ী আমরা কাজ করি। চাঁদ দেখার সাপেক্ষে আগামী 20 বা 21 মার্চ দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবারে ছুটি বিচ রিসোর্টের সৌজন্যে ঈদ বাজারের খবর। রাজধানী বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরো জানাতে বসুন্ধরা শপিং মল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, এই সময়টা, ইফতারের পরবর্তী সময়টা আসলে কেমন ভিড় দেখছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে? ঈদের মাত্র কয়েকদিন বাকি আছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? একদম সারাদিন রোজা রেখে মানুষের ভিতর যে ক্লান্তি থাকার কথা, সেটি কিন্তু একেবারেই লেশ কারো চোখে মুখে একেবারেই নেই। মানুষ কিন্তু পুরোপুরি ব্যস্ত ঈদের শপিং শেষ করে। যেহেতু যেটি বলছিলেন যে 1 সপ্তাহ মাত্র বাকি আছে আর ঈদের কেনাকাটা শেষ করার সময়, 1 সপ্তাহ পরেই একেবারে ঈদ কিন্তু দোরগোড়ায় চলে এসেছে। তাই নতুন পোশাকটি নিজের করে নেওয়ার জন্য সবাই কিন্তু ছোট বড় পরিবার সহ কিন্তু সবাই আসলে চলে এসেছেন রাজধানীর শপিং ডেস্টিনেশন অন্যতম যেটি বসুন্ধরা শপিং বলে। এবং এক ছাদের নিচে যেহেতু সব ফ্যাশন ব্র্যান্ডগুলো দেশি বিদেশি সব পোশাক আসলে এক জায়গায় পাওয়া যায়, তাই আসলে আরামদায়ক এক জায়গা থেকে সবকিছু কেনার জন্য কিন্তু মানুষের পছন্দের জায়গা এটি। এবং ঈদকে সামনে রেখে তাই সবাই কিন্তু বরাবরের মতো কেনাকাটা করতে এখানে চলে এসেছেন। এবং ঈদ যেহেতু সামনে, তাই কিন্তু বরাবরের মতো দেখা যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে যেটি হয়, আসলে সবার প্রথম পছন্দ কিন্তু পাঞ্জাবি। ঈদের সকালটা যেহেতু শুরুই হয় পাঞ্জাবি দিয়ে ঈদের নামাজে, সে কারণে কিন্তু সবাই আসলে এখনও যারা পাঞ্জাবি কিনেননি তারা কিন্তু আসলে ঘুরে ঘুরে পাঞ্জাবি দেখছেন, সেগুলো নিচ্ছেন। এবং কুর্তা ফুতো সেগুলো কিন্তু আসলে চাহিদায় রয়েছে। এছাড়া মেয়েদের জন্য ওয়ান পিসের ভালো চাহিদা রয়েছে, গর্জিয়াস ওয়ান পিস, তারপরে সালোয়ার কামিজ, এছাড়াও আনস্টিচ সালোয়ার কামিজ, 3 পিস, ফিউশন ড্রেস, সব কিছুর কিন্তু নৌগিন আয়োজন একেবারে কিন্তু রয়েছে। এবার লক্ষ্য করা যাচ্ছে অনেকেই একটি পোশাকে সীমাবদ্ধ না থেকে ঈদের কয়েকদিনে পরার জন্য ভিন্ন ভিন্ন সাজার জন্য কিন্তু ঈদের সকালে কি পরবেন, বিকালে কি পরবেন, ঘুরতে যাওয়ার সময় কি পরবেন, সেই সময়ের সাথে মিলিয়ে কিন্তু আধুনিক ফিউশন ড্রেস কিন্তু আসলে তিনি পরছেন। এবং শুধু পোশাক নয়, পোশাকের সাথে সাথে কিন্তু ব্যাগ, জুতো, জামা, সব ধরনের যা কিছু প্রয়োজন, পারফিউম, অন্যান্য প্রসাধনী, সবাই কিন্তু আসলে দ্রুত করে সব কিছু দেখে শুনে কিন্তু কিনে ফেলছেন। এবং ঈদ শপিংয়ে যেটি বলছিলাম, একদম ঈদের যেহেতু কাছাকাছি চলে এসেছে, 1 সপ্তাহ বাকি, সবাই আসলে দ্রুত চেষ্টা করছেন ঈদের শপিং শেষ করে ফেলার জন্য। এই আসলে ছিল বসুন্ধরা সিটি শপিং মল থেকে ঈদ শপিংয়ের খবর আমার থেকে। ধন্যবাদ আপনাকে। অমর 21 বইমেলার আর বাকি মাত্র 2 দিন। শেষ শুক্রবার এসে মেলা প্রাঙ্গণে দেখা গেছে চাঙ্গা ভাব। এতে লেখক, পাঠকের পাশাপাশি খুশি প্রকাশকরাও। শেষ মুহূর্তে আনাগোনা আরও বাড়ার আশা করছেন তারা। 21 বইমেলার শেষ শুক্রবার পাঠক, প্রকাশক ও লেখকদের সমাগমে কিছুটা পুরনো রূপে। শিশুপ্রহর তাই সকালটা খুদে পাঠকদের ভূতের গল্প আর পাপেট শো প্রধান আকর্ষণ। অনেক কিছু দেখেছি, নাচ, বায়োস্কোপ, ভালো লাগছে। অভিভাবকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের পাঠক তৈরিতে শিশুদের হাতে বই তুলে দেবার এখনই সময়। বাচ্চাদের জন্য অবশ্যই এটা উপভোগ্য এবং সব বাচ্চারাই লাইক করে দেখলাম। বাচ্চাদের বইগুলা আরেকটু আকর্ষণীয় করে উপস্থাপন করতে ভালো হতো। বেলা 2টায় শুরু হয় মেলার মূল পর্ব। মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে পাঠক, দর্শনার্থীর পদচারণায়। আসলে বই প্রেমীদের জন্য বইমেলা একটা অনেক আনন্দের বিষয়। এখন আমি নর্মালি অনলাইনে তো বই অর্ডার করা হয়, সাথে বই মেলাতে আসলে বাবা মাকে নিয়ে আসলে বা ফ্রেন্ডের সাথে আসলে বই কিনে যে আনন্দটা, এটা বলে প্রকাশ করা যায় না। আমি প্রতিবারই বইমেলা আসি এবং আমার রোমান্স বই, থ্রিলার বই, সাইকোলজিক্যাল থ্রিলার বিশেষ করে, এরপরে হরর, এগুলো বই পড়তে খুব ভালো লাগে। আমরা শুধু মোবাইল বা এই ধরনের যে বিষয়গুলো আছে, ট্যাব বা তা নিয়ে শুধুমাত্র পড়ে না থেকে আমরা বইয়ের অভ্যাসটা গড়ে তুলি। পাঠকের আগমনে মেলায় প্রাণ ফিরে পেয়েছে লেখকরাও। জানান এবারের মেলায় তাদের বই সম্পর্কে। আশা তো সবসময় বেশি থাকে যে বই মেলায় আমার বইটি আসবে, অনেক মানুষ পড়বে। তবে সময়টি যেহেতু ঈদেরও সামনে, সবার ব্যক্তিগত ব্যস্ততা অনেক বেশি, আমি আশা করি বেশি হবে। এবারের মেলা দেখা যাচ্ছে তেমন একটা জমেনি, কিন্তু লেখক হিসেবে, পাঠক হিসেবে, প্রকাশক হিসেবে আমাদের
এই 3 বলয়ের জনসাধারণ আমরা অংশগ্রহণ করি। শেষ মুহূর্তে আরও জনসমাগম বাড়বে প্রত্যাশা মেলা সংশ্লিষ্টদের। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।